ছোট ছোট টিপসকে ফলো করে আমাদের জীবনের অনেকটা সময় বাঁচিয়ে নিতে পারি, যাতে আমরা নিজেকে সময় দিতে পারি। তো চলো বন্ধুরা, আজকে নতুন টিপস দেখে নেবে। হাই, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা আজকে আমার নতুনত্ব 5খানা টিপস দেখবে, যে টিপসে তোমাদের আমরা দেখাবো ঘরকে কিভাবে সুন্দর করে পরিষ্কার করে রাখা যায়, আর কত সহজে আমরা নিজেদের কাজকে ছোট করে নিয়ে কাজটাকে করলে সংসারেতে অনেকটা টাইম পাওয়া যায়। তো চলো প্রথম টিপসটা তোমরা দেখে নাও। প্রথম টিপসটা যেটা আছে, আমাদের আলমারিতে অনেক রকম জামা নেল পলিশ, মুখের ক্রিম, অনেক রকম ছোটো ছোটো জিনিস থাকে। সেগুলো এমনভাবে পড়া থাকে যে একটা বার করতে গেলে আর একটা পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার থাকে, তাই না? তো আমরা যদি এরকম ছোট এরকম টিফিন কারি, যেগুলো আমরা এখন যেহেতু বড়দিন আসছে, অনেকে কেক খাচ্ছে, কেকের এরকম টিফিন কারি পাওয়া যায়, প্যাটিসের টিফিন কারি পাওয়া যায়। এই টিফিন কারিগুলো আমরা কাজে লাগাতেই পারি। তো এর মধ্যে আমরা যদি নেল পলিশকে বা কাজলকে বা অনেক কিছু ক্রিম, এগুলো যদি আমরা এর মধ্যে রাখতে পারি, তাহলে আমাদের জিনিস খুঁজতে সময় লাগবে না, আর ছড়িয়ে এখানে ওখানে ছড়িয়েও থাকবে না, তাই না? এই ছোটো ছোটো জিনিসগুলো যদি এরকম বাক্সের মধ্যে প্লাস্টিকের আমরা যদি গুছিয়ে রাখি, যেরকম নেল পলিশ, চোখের কাজল, তারপরে ছোটো ছোটো ক্রিমের বাক্স থাকে অনেক রকমের, তো লিপ লাইনার থাকে, আমরা যদি এইভাবে যদি টিফিন কারির মধ্যে বা লিভনও থাকে, তো এগুলো তো ছোটো ছোটো জিনিস, তো এইগুলো না যখন পড়ে থাকে শোকেসে বা আলমারিতে, একটা লাগাই ওইভাবেই রেখে দিই। তো এই করতে করতে জিনিসগুলো অগোছলো হয়ে যায়, পরে পাওয়া যায় না। তো এরকম টিফিন কারির মধ্যে বেশ কি সুন্দর গুছিয়ে রাখলে তা আমাদের দেখতে যেরকম সুন্দর লাগে, আর সময়ের সঙ্গে আমরা যখন খুঁজবো তখন আমরা জানতে পারবো যে এই জিনিসটার মধ্যে এইটা রেখেছি, ওইটার মধ্যে ওইটা রেখেছি। তো দেখো, আমি দুটো টিফিন কারিতে সাজিয়ে নিয়ে রেখেছি। তো এটা কেমন লাগলো তোমাদের টিপসটা অবশ্যই কমেন্টে জানিও। চলো 2 নম্বর টিপসটা দেখে নাও। আমাদের ঘরে অনেক পুরনো ব্রাশ থাকে, সেইগুলো আমরা অনেক জায়গায় এমনি দাঁত মাজে যখন নষ্ট হয়ে যায়, বা ভালো ব্রাশও এমনি রেখে দিই। তো সেইগুলো থাকতে থাকতে কী হয়, নোংরা পড়ে যায়, তারপরে মাজনের একটা দাগ হয়ে যায়। তো এই ব্রাশগুলোকে পরিষ্কার রাখার জন্যে বেকিং সোডা আমি নিয়েছি, বেশি না, হাফ চামচেরও কম আছে এর মধ্যে। আর আমি ভাত করছিলাম, সেই ভাতের জল দেখো ফুটন্ত গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি, ঘোলা জলটা, যেহেতু ভাতের জল, তো ভাতটা হতে হতে আমি এই জলটা নিয়ে নিয়েছি। এই জলটাই কিন্তু অনেকটা কাজে দেবে, আর এমনি নর্মাল গরম জল দিলে হয়, কিন্তু এই জলটা আরও বেশি কাজে দেবে। তো আমি এর মধ্যে ওই হাফ চামচের মতো যে বেকিং সোডা আমি নিয়ে নিয়েছি, এটা বেকিং সোডা না, সরি, বেকিং পাউডার নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ব্রাশগুলো 10 মিনিটের মতন আমি ভিজিয়ে রাখবো। তারপরে এটাকে এমনি হাত দিয়ে পরিষ্কার করলে আপনি আপই উঠে যাবে, যত নোংরাগুলো থাকে সব বেরিয়ে আসবে। আর এইগুলো আমার এইরকমভাবে ধুয়ে রাখলে অন্যান্য কাজে আমার লেগে যাবে, যাতে ওইগুলো আর ধরো কোনো কিছু পরিষ্কার করতে আমার এই ব্রাশগুলো কাজে লেগে যাবে। তার সাথে আমার নিজের দাঁত মাজার ব্রাশটাও রয়েছে। তো দেখো, আমি একসঙ্গে সব পরিষ্কার করে নিচ্ছি। তা আমি 10 মিনিট ধরে রেখেছিলাম, রাখার পরে আমি এটাকে রেখে দেবো, এবারে হাত দিয়ে শুধু বুলিয়ে নেবো। তো আমি 10 মিনিট রাখার পরেই কিন্তু আমি এসেছি আবার। তো দেখো, এবারে হাত দিয়ে শুধু জাস্ট পরিষ্কার করে নিলেই এগুলো আর নোংরা থাকবে না। দেখো, পরিষ্কার করে নিচ্ছি হাত দিয়েই। এবারে এতটাই নোংরা ছিল যে অনেক দিন ধরে রাখা ছিল তো ব্রাশগুলো, তার জন্যেই। তো 10 মিনিটের কামাল, শুধু জাস্ট ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলটাতে। আবার এই জলটা যে আমার যখন হয়ে যাবে পরিষ্কার, এই জলটা কিন্তু আমি ফেলবো না, এই জলটা আমি আমার বাসন মাজার কাজে নিয়ে নেবো। তাহলে আমার একটা জল আমার দুটো কাজে লাগলো, বেকিং সোডার জলটা আমার 2খানা কাজে লাগলো। আর এতে কোনো সাবান বা সার বা লিকুইড কিছুই দিতে হয়নি, জাস্ট এটা ডুবিয়ে 10 মিনিট রাখলেই হবে। আর দেখো, আমার ব্রাশগুলো পরিষ্কার হয়ে গেছে। এবারে জাস্ট একে ধুয়ে আমি রেখে দেবো, আর এই জলটাকে আমি বাসন মাজার কাজে লাগাতে পারবো। তো বন্ধুরা, তোমাদের এই টিপসটা কেমন লাগলো? চলো তাহলে 3 নম্বর টিপসে আমরা চলে যাই। তো 3 নম্বর টিপসটা যেটা হলো, দেখো, একটা আপেল নিয়েছি। আপেলটা আমাদের কি হয়, বাচ্চারা বলো বড়রা বলো, যখন কোনো টিফিনে নিয়ে যায় তো পড়ে থাকে বেলা অবধি, অনেক দুপুরে, অনেক বা যারা অফিসে নিয়ে যায় ফল কেটে, তাদের
এই কি পড়ে থাকলে কালো হয়ে যায়, তো খেতে তখন ইচ্ছে করে না। বাচ্চারাও যখন এই ফল টিফিনে নিয়ে যায় কিন্তু খেতে চায় না, কেন কালো হয়ে যায়। বা কোনো সময় আমরা খেতে খেতে রেখে দিলাম, অর্ধেক কাটা পড়ে থাকে, তখন সেই ফলটা কালো হয়ে গেলে তখন কিন্তু আর খেতে ইচ্ছে করে না। তাহলে আমি এই আপেলটাকে বা যে কোনো ফলকেই আমি যদি এইভাবে কেটে আর এর মধ্যে যদি একটা জিনিস দিয়ে দিই, তাহলে দেখবে এই জিনিসটা আর কালো হবে না। তো দেখো আমি একটা লেবু নিয়ে নিয়েছি, লেবুর পুরো অংশ লাগবে না, হাফটা কেটে নেব। কেটে নিয়ে আপেলের মধ্যে বুলিয়ে রেখে দিলে এবার তুমি যখন ইচ্ছে পারে খেতে পারো। দেখো আমি হাফ কেটে নিয়ে লেবুটার রসটা শুধু দিয়ে দিলাম। তো লেবুটার রসটা দেওয়ার ফলে এবারে কি হবে, এই আপেলটা আর কালো হবে না। তো বন্ধুরা, এই টিপসটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যে যেখান থেকে দেখছো আমাকে একটা কমেন্টে জানিও কোথা দিয়ে তোমরা দেখছো। তো বন্ধুরা, তোমাদের এই টিপসটা আশা করি ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আমি দ্বিতীয় টিপস, এই আমার 4 নম্বর টিপসে আমি চলে যাব। তার আগে বলবো যে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে। তো চলো আজকে আমি দেখাবো তোমাদের 4 নম্বর টিপস। 4 নম্বর টিপসে যেটা আছে সেটা হলো আলু। আলু আমরা এরকমভাবে কেটে রাখলে অনেকক্ষণ কালো হয়ে যায়, তাই না? তো যাতে কালো না হয় তার জন্য কী করতে পারি, এই দেখো এর নর্মাল জল আছে, এই নর্মাল জলের মধ্যে যদি আমি 1 চামচ নুন দিয়ে রাখি, দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে আর এই আলুগুলো যদি দিয়ে দেওয়া হয়, তারপরে দেখবে এই আলুগুলো আর কিন্তু কালো হবে না। যখন তুমি রান্না করবে তখন বার করেই তুমি করতে পারো। এবার ওটাকে একটু ভিজিয়ে নিয়ে তুলে রাখতে হবে, তাহলে আর এটা আর কালো হবে না, নষ্টও হবে না। তুমি এইভাবে যদি ফ্রিজেও রেখে দাও তোমার এই কাটা আলু পরিষ্কার থাকবে। তো বন্ধুরা, এইভাবেই আমার মতন করে ছোট ছোট টিপসকে ফলো করো, তাহলে দেখবে তোমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে, আর কাজগুলো করতেও আমাদের কষ্ট হবে না, আর নিজেদেরকে সময় দিতে অনেকটা টাইম পেয়ে যাবো, তাই না? তো চলো বন্ধুরা, 5 নম্বর টিপস, এটাই আমার লাস্ট টিপস। দেখো আমরা এখন শীতকাল পড়েছে, মেথি শাকটাকে খুব পছন্দ করি, তাই না? আর শীতকালেই মেথি শাক কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু মেথি শাক ছাড়াতে গেলে কিন্তু একটু অনেকটাই কষ্ট হয়। যদি আমরা এরকম গ্রেটারের সাহায্যে যদি মেথি শাকগুলোকে ছাড়িয়ে নিই, কোনো আমাদের বটি ছুরি কিছুই কাজের দরকার লাগবে না, তো কিছুই করতে হবে না। এই যে গ্রেটারের যে ফুটোগুলো রয়েছে ওইটা দিয়ে যদি ডান্ডাটাকে ঢুকিয়ে দেওয়া যায়, দেখো কত সুন্দরভাবে আমাদের শাকটা ছাড়ানো হয়ে গেল। এইভাবে যদি আমরা প্রত্যেকটা ডান্ডাগুলো ঢুকিয়ে দিলেই কত তাড়াতাড়ি আমাদের কাজটা হয়ে যাবে, রান্না করতেও কিন্তু বেশিটা সময় লাগে না। তো বন্ধুরা, এইভাবেই আমি করছি, তোমরাও করো। আশা করি তোমাদের এই কাজগুলো অনেকটা তাড়াতাড়ি সময় দিয়ে দেবে যে কাজগুলো করতে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, এইটাই হলো আমার লাস্ট টিপস ছিল। তো তোমরা অবশ্যই ফলো করো, আর তোমাদের আমার এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও। মেথি শাক কাটার ঝামেলার থেকে মুক্ত, যে এইভাবে যদি মেথি শাক তোমরা কাটতে পারো তাহলে আর আমাদের ছুরি কাঁচি বা বটি কোনো কিছুই প্রয়োজন লাগবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা রাখবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, আমি যদি মাঝখানে আমার কথাগুলো একটু ভুলভাল হচ্ছিল, কারণ আমার প্রচুর জ্বর ঠান্ডা লেগেছে, তো তারপরেও আমি ভিডিওটা করে রেখেছি আর ভয়েসটা দিচ্ছি সন্ধেবেলা। তারপরেও আমার কি বলবো, তোমরা কথার আওয়াজে বুঝতেই পারছো যে আমার শরীরটা প্রচুর খারাপ, তো যার জন্য ভিডিও ঠিক মতন দিতেও পারছি না। তো চেষ্টা করব দেবার। তো আমার কাকিমা তো মারা গেছে, তো কাকিমার কাজটা হয়ে গেলে আশা করি রেগুলার ভিডিওটা আমি দিতে পারবো। তো দেখো বন্ধুরা, কত সহজে মেথি শাকটা আমার কাটা হয়ে গেল। তোমরাও গ্রেটারের সাহায্যে মেথি শাক কাটতে পারবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।